তো প্রথমে আমি আমার কম্পিউটার থেকে ফটোশপটাকে অন করে নিচ্ছি। আমরা এর আগের দুইটা ক্লাসে দেখেছিলাম কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয়, কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয় এবং এর ইন্টারফেসে কোথায় কী আছে না আছে খুঁটিনাটি এ টু জেড স্টেপ বাই স্টেপ, এবং কিভাবে একটা নতুন করে ওয়ার্ক স্পেস তৈরি করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের টুল প্যানেল। তো টুল প্যানেল নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আগে আমাদের নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, না হলে যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে হবে। সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে কোনো ডিজাইন, এভরিথিং। তো আমি প্রথমত নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, তারপরে মূলত আমরা প্রয়োজন হলে কোনো ইমেজ ওপেন করে কাজ করব। তো প্রথমে ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করলাম। এখানে আমি 1920x1080 একটা টেমপ্লেট নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি ক্লাস 3। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করে নিলাম। তো আমাদের টুল প্যানেলে যে টুলগুলো রয়েছে, এখানে যে টুলসগুলো রয়েছে, এগুলো নিয়ে আজকে আমরা মূলত বিস্তারিত আলোচনা করব। তো টুল প্যানেলের আন্ডারে প্রথম যে টুলটা রয়েছে এটাকে বলা হচ্ছে আমাদের মুভ টুল। এখানে মূলত দুইটা টুল আছে, যে টুলসগুলোর পাশে দেখবেন ছোট্ট করে একটা হোয়াইট অংশ রয়েছে, মনে করবেন এই টুলের আন্ডারে আরও কিছু টুল রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা দুইটা টুল দেখতে পাবো, একটা হচ্ছে নর্মালি মুভ টুল আর একটা হচ্ছে আর্টবোর্ড টুল। তো প্রথমে আমরা মুভ টুল নিয়ে কথা বলবো। মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কিন্তু এখানে যখন কাজ করি কোনো কাজ কিন্তু করতে পারবো না, ঠিক আছে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা লক করা রয়েছে। এই জন্য যদি আমি এটাকে নড়াই এখান থেকে, তাহলে এরকম একটা পপ আপ বক্স আসবে। এবং এটা কাজকে আমি একটু বলি। মুভ টুলের কাজ হচ্ছে, যেমন আমাদের যে হাত রয়েছে, হাতের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে ধরে আমরা অন্য জায়গায় কিন্তু রাখতে পারি, বা একটা জিনিসকে এক জায়গা থেকে ধরে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারি। ঠিক মুভ টুলটাও আমাদের সেই কাজটাই করে। যখন আমরা কোনো কিছু সিলেক্ট করতে চাবো বা তাকে আমাদের আন্ডারে নিয়ে কাজ করতে চাবো, তখন অবশ্যই আপনাকে মুভ টুলটা ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত নাই, মানে এক্সট্রা কোনো অবজেক্ট নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের লক অবস্থায় রয়েছে। আমি যদি এই তালা আইকনে ক্লিক করি একটা, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের আনলক হয়ে যাবে। এখন যদি আমি মুভ টুল দিয়ে রেখে মুভ করি তাহলে দেখবেন এই যে সাদা অংশটা এটা কিন্তু মুভ হবে, ঠিক আছে। এটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় আমি মুভ করে নিয়ে যেতে পারতেছি। আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, ধরেন আমি এখান থেকে আমার একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজটাকে আমি এখানে ওপেন করলাম, এই ইমেজটা ওপেন হলো। আর এই জায়গা থেকে আমি এটা যে লক ছিল এটা আমি Ctrl Z দিয়ে ব্যাক আসলাম, এটা লক করে রাখলাম। ধরেন যে আমার এই আর্টবোর্ডে আমার এই ছবিটা আছে, আমি এখানে একটা ডিজাইন করতেছি, এই জায়গাতে আমার এই ছবিটা নিয়ে যাওয়ার প্রয়োজন। তাহলে আমরা কীভাবে নিয়ে যাব? মুভ টুলে ক্লিক করব, এটা লক থাকলে অবশ্যই আনলক করে দিব। দেন এটাকে জাস্ট ড্রাগ করে আমি যদি এই ট্যাবে যে নামটা রয়েছে, নামের উপরে যদি মাউসটা নিয়ে আসি তাহলে আমাদের এই ট্যাবে নিয়ে আসবে। দেন এখানে আমি যদি ছেড়ে দিই তাহলে ছবিটা কিন্তু পুরোটাই আমার এখানে এই আর্টবোর্ডে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ার প্যানেলে আমাদের এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা হচ্ছে নর্মাল কিন্তু লেয়ার, অর্থাৎ এখানে যে লেয়ারের নামটা ছিল আমাদের লেয়ারের নাম, ওই লেয়ারের নামটা কিন্তু এখানে চলে আসছে যে লেয়ার 1। লেয়ার জিনিসটা কি এটাও আমরা জানবো আজকে। তো প্রথমত আমরা মুভ টুলটা আশা করি বুঝতে পারছেন যে মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বা সেটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তার আরও কিছু কাজ আছে। ধরেন আমি এখান থেকে প্রথমত একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখানে ড্র করতেছি, ধর এই একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি যদি এটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিতে চাই, তাহলে এখানে যতগুলো টুলস আছে আমি কোনো টুলস দিয়ে কিন্তু এটাকে সরাতে পারবো না, একমাত্র এই মুভ টুল ছাড়া। এটাকে যদি সরাতে হয় বা এটা ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি মুভ টুলটাই ব্যবহার করব। মুভ টুলে সিলেক্ট করব, দেন এটাকে আমি যেখানে রাখতে চাচ্ছি এভাবে মুভ করে সেই জায়গায় নিয়ে যেতে পারবো। বা এই শেপটাকে যদি আবার আমি এখানে নিয়ে আসতে চাই এই ছবির আন্ডারে, তাও নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে এটাকে এভাবে ড্রাগ করে এভাবে এনে ছেড়ে দিলে চলে আসবে। যদি এইভাবে নিয়ে আসতে কারো সমস্যা হয়, ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি যদি এই ট্যাবটাকে বাইরে রাখি, যে ট্যাবগুলো কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো, এটা কিন্তু সব কিন্তু আলাদা আলাদা ট্যাবগুলো, ঠিক আছে। এটা আলাদা রাখলাম এখানে, সরি এটা সাইডে রাখলাম। দেন এই আর্টবোর্ডে ক্লিক করে এটাকে ধরে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, তাও কিন্তু চলে আসবে। যদি আপনি এটাকে এখানে অ্যাটাচ করে রাখেন, আমি কিন্তু অ্যাটাচ করে কাজ করি, ঠিক আছে। এখানে রুলারটা চলে আসছে, আমি রুলারটাকে একটু ডিলিট করে দিই। তো এই হচ্ছে মূলত আমাদের মুভ টুল যেটা রয়েছে, মুভ টুলের কাজ, যে কোনো একটা জিনিসকে আমরা যে ছোটো বড়ো করার প্রয়োজন, ধরেন আমি এটাকে একটু বড় করব, এইভাবে এটাকে বড় করে দিতে পারবো। তাহলে ছবিটাকে ছোট করব, এইভাবে ধরে ছোটো বড়ো করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখেন নর্মালি আমি কিবোর্ড থাকে কিন্তু কোনো কি প্রেস করিনি, যার কারণে কিন্তু এটা চ্যাপটা হয়ে যাচ্ছে। আমি যেদিকে টানতেছি সেদিকে ছোটো বড়ো হচ্ছে। কিন্তু আমি যদি একুরেটভাবে এটা সাইজটা রাখতে চাই যে ছোটো বড়ো একুরেটভাবে হবে হাইট এবং ওয়েটের দিক থেকে, তাহলে আপনি অল্টার বাটন প্রেস করবেন, তাহলে অ্যাকুরেট সাইজটা পাবেন হাইট এবং ওয়েট। অবশ্যই তার সাথে শিফট বাটনটা প্রেস করবেন, তাহলে
যতটুকু আপনি ছোট বড় করেন সেন্টারের দিক থেকে ছোট হবে, সেন্টারের দিক থেকে বড় হবে, মানে হাইট এবং ওয়েট একই রেশিওতে বাড়বে এবং কমবে। ওকে, তো আশা করি আপনার মুভ টুলে যে বেসিক বিষয়টা ছিল এটা বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি ছবিটাকে আবার নতুন করে একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করলাম। এরপরে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে যদি ক্লিক করি, এখানে যেহেতু আমার শুধু একটাই আর্টবোর্ড আছে, ঠিক আছে। আর্টবোর্ড বলতে আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি আপনাদের, আমি প্রথমত নিউতে গেলাম। আমি যদি এখানে যে আর্টবোর্ডটা রয়েছে যে টিকমার্কটা দিই তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। ধরুন টিকমার্কটা দিলাম, দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আর্টবোর্ড 1 লেখা আছে, তাই না। এবার যদি আমি এখান থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করি, দেন আমি যদি এখানে একটা আর্টবোর্ড তৈরি করতে চাই, যে এখানে একটা আর্টবোর্ড আছে আমি এখানে আরেকটা আর্টবোর্ড তৈরি করব, তাহলে জাস্ট যতটুকু আমার দরকার ড্র্যাগ করে দিলেই আমি এখানে একটা আর্টবোর্ড তৈরি করতে পারবো। দেখেন আর্টবোর্ড 2 চলে আসছে। যদি আরও আর্টবোর্ড দরকার পড়ে আমরা এই প্লাস এখানে ক্লিক করে কিন্তু বাড়াতে পারবো, ডানে বামে এখান থেকে ক্লিক করে করে বাড়াতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি এই যে এখানে কিন্তু আর্টবোর্ডগুলো বাড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন কতগুলো আমাদের কিন্তু বেড়ে গেছে। যদি আমাদের উপরে নেওয়ার প্রয়োজন পড়ে, ধরেন যে আমি এটার একটা কপি করব, এটাকে সিলেক্ট করব অবশ্যই আর্টবোর্ড টুল দিয়ে, মুভ টুল দিয়ে আর্টবোর্ড টুল দিয়ে ক্লিক করব। তারপর যদি আমি এটাকে উপরের দিকে বাড়াতে চাই উপরে বাড়াতে পারবো, নিচে বাড়াতে চাইলে নিচে বাড়াতে পারবো। এইদিকে সব টুল, যেটা আমার সর্বশেষ সিলেক্ট, আমি যদি এটাকে সিলেক্ট করি এই যে এটা আসবে এখানে। অর্থাৎ যে আর্টবোর্ডটাকে আমি সিলেক্ট করব আর্টবোর্ডের আন্ডারে, ওইটাকে আমার ওই আন্ডারে তখন কাজ করবে আর কি। ওকে, আমি 1 নাম্বার আর্টবোর্ডে আছি, এটা যদি উপরে ক্লিক করি এই একটা আর্টবোর্ড উপরের দিকে তৈরি হয়ে গেছে, দেখুন উপরের দিকে। যদি নিচের দিকে তৈরি করতে চাই 1 নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করব, আবার সিলেক্ট করে 1 নাম্বারটা আমার সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর আমি জাস্ট নিচে যদি ক্লিক করি নিচে কিন্তু আমাদের চলে আসবে। এখান থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে মূলত আর্টবোর্ড টুলের নর্মালি কাজ আমাদের। নিচের দিকে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ইজি কিন্তু বিষয়গুলো। তো এই হচ্ছে মূলত আমাদের নর্মালি মুভ টুল এবং আর্টবোর্ড টুলের কাজ। এর বাইরে এর কোনো কাজ আমাদের নেই। মুভ টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে নেওয়ার জন্য এবং কাস্টমাইজ করার জন্য, ছোটো বড়ো করার জন্য। আর আর্টবোর্ড টুলটা হচ্ছে আপনি একাধিক আর্টবোর্ড নিতে পারেন একটা ডকুমেন্টের আন্ডারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি আপনি কোনো জায়গায় বুঝতে সমস্যা ফেস করে থাকেন অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে নক দিবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলো আবার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এবারে আমরা পরে যে টুলটা রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে আমাদের রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, তারপর সিঙ্গেল র মার্কেট টুল এবং সিঙ্গেল কলাম মার্কেট টুল। তো চলুন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। এগুলোর জন্য আমি এটাকে আবার সবটাকে ক্লোজ করে দিচ্ছি, কারণ আমি সব বিষয়গুলো আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যাতে আপনারা হাতে কলমে জিনিসগুলো বুঝতে পারেন। আমি প্রথমত একটা হোয়াইট ডকুমেন্ট নিচ্ছি, এটা নিলাম। এবার মনে করেন আমাদের এখানে যেটা রয়েছে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল, আমি যদি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ধরেন আমি এই ছবিটা থেকে দেখাই, এই ছবির এই জায়গাটাকে আমি একটা কালারে দেবো বা এটা একটা আলাদা শেপ নিয়ে আসবো এটার মধ্যে। তো আমি যদি এই লেয়ারটাকে লক থাকা অবস্থায় আমি যদি জাস্ট যে অংশটুকুতে কাজ করব, যখনই আমি এটাকে আবার সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল, উপরের দিকে দেখবেন বেশ কিছু অপশন চলে আসবে। অর্থাৎ এই টুলের আন্ডারে এটা হচ্ছে তার সেটিং। তো সেটিংগুলো নিয়ে আগে একটু কথা বলি। তো প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্টাইলটা, মানে যতগুলো টুলস আছে আমাদের ফটোশপ সব টুলসগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন অটোমেটিক সেই টুলসের আন্ডারে যেটা আছে সেটাতে আপনাকে নিয়ে যাবে। ওকে, যেহেতু আমরা এখানে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল নিয়ে কাজ করতেছি, এটা নিচের দিকে আছে, আমি নিচের দিকে পাবো। একটু যদি নিচের দিকে যাই খুঁজতে হবে এখানে, তো আমরা এভাবে না খুঁজে খুঁজে আমরা জাস্ট এখান থেকে কাজ করব, এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাচ্ছে এটা। তো এখানে হচ্ছে সে টুলসগুলো। পরে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে নিউ সিলেকশন। নিউ সিলেকশন বলতে ধরেন যে আমি একটা আর্টবোর্ডে এক জায়গায় সিলেক্ট করে রাখছি, আমি চাচ্ছি যে এই জায়গাটা না আমি এই জায়গাটা সিলেক্ট করবো, তাহলে এখানে যদি মাউস দিয়ে ড্রাগ করি তাহলে কিন্তু এখানে একটা সিলেকশন করতে পারবো। সেক্ষেত্রে কী হবে, আগে যে সিলেকশনটা করছে সেটা কিন্তু চলে যাবে। তো আমি চাচ্ছি যে আমার এখানে যে সিলেকশনটা আছে এটা থাকবে, পাশাপাশি এখানে আমি আরেকটা নতুন করে সিলেকশন তৈরি করব। সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনি ড্রাগ করে যতগুলো জায়গায় এইভাবে সিলেকশন করবেন আপনার সব জায়গাগুলো সিলেক্ট হবে। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মাইনাস বা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটাতে ক্লিক করলে আমি যদি এই দুটাকে একসাথে ড্রাগ করে দিই তাহলে এই দুইটা সিলেকশন মানে যেটার উপরে নিয়ে যাব সিলেকশনে যে অংশটাকে সিলেক্ট করে দেবো ওটা মাইনাস হবে। ধরেন আমি চাচ্ছি যে এই সিলেকশনে অর্ধেকটা থাকবে অর্ধেকটা ডিলিট হবে, তো যেটাকে ডিলিট করবো ওটাকে এভাবে সিলেক্ট করে দিব, ওই অংশটা ডিলিট হয়ে যাবে। ধরেন যে এটা অনেক বেশি সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করলাম, এটা এক্সট্রা ডিলিট হয়ে গেছে, এটাকে দিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে সুন্দর করে সিলেকশন করতে পারবো। এটা হচ্ছে যে দুইটার মাঝখানে যেটা থাকবে, আগে তো একটা সিলেকশন আছে, আমি যদি আবার নতুন একটা সিলেকশন করি এখন এই দুইটার মাঝখানে যে অংশটুকু রয়েছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সেটুকু থাকবে,
এক্সট্রা অংশটা সব চলে যাবে, যতগুলো আছে সবগুলো চলে যাবে। এটা হচ্ছে এর কাজ। আর আমি এক স্টেপ ব্যাকে যাব, এই জন্য কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করতেছি। ওকে, এখন এই সিলেকশনগুলোর আসলে কাজ কি, এই সিলেকশনগুলো আমরা কেন করি? সিলেকশনগুলো করার কাজ হচ্ছে, দেখেন আমি কিন্তু পরে যে সেটিংগুলো রয়েছে এগুলো পরিবর্তন করতেছি না, জাস্ট এই 4টা অপশনের কাজ আগে দেখাই, তারা যেন বুঝতে পারেন জিনিসগুলো। তো আমি এখন নিচের দিকে দেখেন, এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার রয়েছে। আপনি যদি কোনো ছবির এই অংশটুকু যদি পরিবর্তন করতে চান, এখানে আপনি আলাদা কালার দিতে পারেন, বা এই অংশগুলোর মধ্যে যে কালারটুকু রয়েছে সেটাকে কাস্টমাইজ করতে পারেন। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। প্রথমে যেটা দেওয়া হচ্ছে সলিড কালার। সলিড কালার হচ্ছে যে অংশগুলো আমরা সিলেক্ট করছি, এগুলোতে যদি আমরা এক কালার ব্যবহার করতে চাই তাহলে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যেটা সাদা কালারটা সিলেক্ট করা রয়েছে, এর জন্য কিন্তু এই অংশগুলোতে আমাদের সাদা কালারটা চলে আসে। আমি যদি কালারটা এখানে রেড করে দিই, এই অংশগুলোতে কিন্তু রেড কালারটা চলে আসবে। এখানে আপনি যে কালার চুজ করে দিবেন আপনি কিন্তু সেই কালারগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে সলিড কালার, মানে এক কালার আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আমি এটা ওকে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু একটা আলাদা লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। আবার ধরেন আমি সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এখানে যে অংশটুকু আমি সিলেক্ট করছি এটা কালারটা আমি একটু ব্রাইটনেস করব বা একটু ডার্কনেস করব। সেক্ষেত্রে এই সিলেকশনটা করব কোথায়, যে ছবির উপরে আমরা কাজ করব অবশ্যই ওই ছবির লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তাহলে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো আমি এই ছবির এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন আবার এখানে ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম। এবারে যদি আমি লেভেলে ক্লিক করি, লেভেলে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে পুরো ইমেজটার উপরে লেভেলটা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে বাড়াই, এই অংশটুকুতে শুধু দেখে পরিবর্তনটা হবে এই জায়গাটাতে, এখানে বাড়াই বা কমাই, ব্রাইটনেসটা বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন যে কালারটা শুধু কি এই অংশটুকুর মধ্যে পরিবর্তন হচ্ছে, পুরো ইমেজটার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো আপনি যখন নির্দিষ্ট কোনো একটা অংশ সিলেক্ট করবেন, ওটার মধ্যে কাজ করতে চাবেন, তখন এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে সব কিছু আপনাকে ডিটেলস বোঝাবো, যে আসলে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ কী, কোনটা কী করে। যেহেতু আমরা টুলগুলো নিয়ে আলোচনা করতেছি, শুধু টুলসের আন্ডারে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু বোঝাই, তাহলে পরবর্তীতে এই জিনিসগুলো বোঝাতে আমার সুবিধা হবে। ওকে, টুলসগুলো যখন বুঝতে পারবেন তখন এগুলো পারফেক্টলি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই জিনিসগুলো এখন একটু আবার ডিলিট করে দিচ্ছি, কারণ এবারে আমি পরে যে সেকশনগুলো রয়েছে এগুলো একটু বোঝাবো। এগুলো সব ডিলিট করে দিলাম। ধরেন আবার আমি সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করলাম, একটু জুম করি। ধরেন আমার চোখের যে অংশটুকু রয়েছে, আমি জাস্ট এই চোখের এই অংশটুকুকে আমি এভাবে সিলেক্ট করলাম। এখন এটার আমি একটা ডুপ্লিকেট তৈরি করার প্রয়োজন, যে চোখের যে অংশটা রয়েছে এটা এখানে থাকবে, এটা আমি আরেকটা কপি করব। তো আমি তার জন্য মাউসের রাইট পাশে ক্লিক করতে পারি, সিলেকশন করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আমি আলোচনা করে দেবো একটা একটা করে। প্রথমে যেটা দেওয়া হচ্ছে ডিসিলেক্ট, অর্থাৎ যেটা আমরা সিলেক্ট করছি যে অংশটা, এটা যদি আমরা এটাকে রিমুভ করতে চাই তাহলে জাস্ট এখানে ডিসিলেক্টে ক্লিক করলে ওই সিলেকশনটা কিন্তু এখান থেকে চলে যাবে। ঠিক আছে, যেটা আমরা সিলেক্ট করলাম। আবার যদি আপনি কিবোর্ড থেকে করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl D প্রেস করলে আপনার যতগুলো সিলেকশন থাকবে সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার আমি এটাকে একটু সিলেক্ট করে নিলাম এভাবে। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করলাম। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্সের কাজ কি? সিলেক্ট ইনভার্সের কাজ হচ্ছে বর্তমানে আমি যেটুকু অংশ সিলেক্ট করছি শুধু সেইটুকু সিলেকশন আছে, এখন আমি এটার মধ্যে যা করতে চাবো তাই করতে পারবো। এটা যদি আমি কাট করতে চাই কাট করতে পারবো, কপি করতে চাইলে কপি করতে পারবো। ধরেন আমি প্রথমত চোখের এই অংশটা কপি করব, তাহলে মাউসের রাইট পাশে ক্লিক করে নিতে পারি। এখান থেকে লেয়ারে ভায়া কপি আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হবে। এবার আমি যদি মুভ টুলে ক্লিক করি, এখানে অবশ্যই মুভ টুলটাকে ক্লিক করব, দেন আমি যদি সরাই তাহলে দেখবেন চোখটা এখানে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই ছবিতে কিন্তু চোখটা কিন্তু ওই জায়গাতে রয়েছে, কিন্তু এটা একটা আলাদা হয়ে গেছে, এই জায়গাতে এই লেয়ারের মধ্যে কি আলাদা হয়ে গেছে। আবার আমি যদি সিলেকশন টুল দিয়ে ধরেন এই জায়গায় মুখের এই অংশটুকু সিলেক্ট করলাম, বা চোখের এই অংশটুকু আমি সিলেক্ট করি। এবারে আমরা উপরের দিকে একটা অপশনের কাজ দেখব, ফেদার। দেখেন আগে যখন আমরা এই লেয়ারে কাজ করছিলাম তখন ফেদারটা কিন্তু 0 ছিল। এবারে আমি এই ছবিতে যখন কাজ করব, আগে আমি ফেদারটা দিয়ে দিব, Ctrl D দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। আগে আমি এখানে ফেদারটা ধরেন যেখানে 15 দিচ্ছি, 15 দেওয়ার পরে আমি এখানে একটা সিলেকশন করতেছি, এবং ফেদারের কাজটা কি একটু বোঝেন। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে আমি কপি করব, লেয়ারে ভায়া কপি, কপি করলাম, দেন এটাকে মুভ টুল দিয়ে একটু সরায় রাখতে সাইডে। এবার যদি আপনি একটু খেয়াল করেন এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কতটুকু, তাহলে আপনি নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ফেদারের কাজটা কি। একটু জুম করে দিলাম, দেখেন আমি যখন নর্মালি ফেদার সিলেকশন টুল দিয়ে ফেদারটা যখন 0 করে আমি এটাকে এখান থেকে কপি করলাম তখন কিন্তু এটা স্মুথ ছিল না, অর্থাৎ একদম স্ট্রেট ছিল। যে অংশটুকু আমি কাট করছি পরিপূর্ণ অংশটুকু কিন্তু এখানে বোঝা যাচ্ছিল। আর যখন আমি ফেদারটাকে একটু বাড়ালাম, ফেদারটা বাড়ার কারণে এই যে সাইডগুলো যে রয়েছে সাইডগুলো কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে। তো
তো ফেদারের কাজই হচ্ছে সেটা যে আমরা যখন কোনো কিছুকে কাট করব, সিলেকশন করব বা কোনো কাজ করব সিলেকশন টুল দিয়ে, সেটাকে আমি যত স্মুথ করতে চাবো আপনি ফেদারটা তত বাড়াবেন, আর যত একদম স্ট্রং নিতে চাবেন তত ফেদারটা কমাবেন। এই হচ্ছে মূলত এই অংশটার কাজ। এরপর যেটা দেওয়া আছে স্টাইল, স্টাইলটা এখানে দেওয়া আছে নর্মাল, একটা আছে রেশিও, একটা আছে ফিক্স সাইজ। তো আমরা নর্মালি যদি সিলেক্ট করে রাখি তাহলে কি হবে, নর্মালি করে রাখলে আপনি আপনার ইচ্ছা মতো যে অংশটাকে দরকার আপনি সেই অংশটাকে এভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। আর আপনি যদি এখানে নর্মাল না দিয়ে যদি এখানে ফিক্সড রেশিও দেন তাহলে এখানে হাইট এবং ওয়েটের একটা রেশিও আসবে, অর্থাৎ আপনার হাইট যতটুকু বাড়বে ঠিক ওয়েটও ততটুকু বাড়বে। ধরেন আমি যদি এখানে একটা ড্র করি, এই যে দেখেন আমি কিন্তু চাইলেও আর এটাকে মানে একটা অংশ বড় একটা অংশ কম নিতে পারবো না, যতটুকু সাইজ আমার দরকার ঠিক ততটুকুই নিতে পারবো, এক্সট্রা কোনো অংশ বাড়ে নিতে পারবো, হয় হাইটটা বড় নিতে পারবো না বা ওয়েটটাও বড় নিতে পারবো না, হাইট ওয়েট দুইটা সমান আসবে। আবার যদি এখানে আপনারা ফিক্স সাইজ দেন তাহলে কি হবে, আপনি এখানে যে সাইজটা দিবেন সেই সাইজে নিতে পারবেন। ধরুন এখানে 100 পিক্সেল বা 100 পিক্সেল দেওয়া আছে, ওই সাইজেই এটা আপনি ড্র করতে পারবেন, এর কিন্তু বড় করতে পারবেন না সাইজটা, যতটুকু সাইজ দিয়ে রাখছেন ততটুকুই। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই এখান থেকে নর্মালটা দিয়ে রাখবেন, অথবা আপনার প্রয়োজন মতো এটা আপনি ব্যবহার করতে পারবেন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে দিবেন এইভাবে। ওকে, এরপরে যেটা দেওয়া আছে সিলেক্ট অ্যান্ড মার্কস, এটা এখন আমরা দেখব না, এটা আমরা দেখব যখন ব্যাকগ্রাউন্ডের আমরা কাজ করব তখন মূলত এই জিনিসটা আমরা দেখব, কারণ ওখানে আমরা বিস্তারিত যেহেতু মার্কসের অপশনটা নিয়ে আলোচনা করা হবে সেক্ষেত্রে সেটা আমরা এখানে আলোচনা করব। তো এখানে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই কিন্তু আমাদের যেই ছবিটা থেকে কাজ করব, বারবার বলতেছি ওই লেয়ারটাকে কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে আপনি পারফেক্টলিভাবে কাজ করতে হবে, পারবেন না হলে কিন্তু পারবেন না। ধরেন যে আমি এই সিলেকশনটা এটাতে করছি, এই আর্টবোর্ডে আমি যদি এইটাকে সিলেক্ট করি, এখান থেকে যে মাউসের এক পাশে ক্লিক কপি করতে চাইলে কোনো কিছু হবে না, এই যে দেখেন এরকম একটা মেসেজ আসবে যে কুড নট মেক এ নিউ লেয়ার ফ্রম দ্য সিলেকশন বিকজ দ্য সিলেক্টেড এরিয়া ইজ এমটি। কারণ আমাদের এই যে লেয়ারটা আমি সিলেক্ট করছি এই লেয়ারের অংশ কিন্তু শুধু এটুকু, যে এটুকু অংশ কিন্তু আমি সিলেকশন করে ফেলছি ওর অনেক বাইরে, তাই না? তো আমি যেহেতু এই ছবির মধ্যে কাজ করব বড় ছবিটার মধ্যে, তাহলে অবশ্যই আমাকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটায় কাজ করতে হবে। যে লেয়ারে আপনি কাজ করবেন অবশ্যই ওই লেয়ারটাকে সিলেক্ট করে, এখন যদি আমি মাউসের রাইট পাশে ক্লিক করি, এবার দেখেন এখানে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্সটা হচ্ছে আমি ভিতরের অংশটুকু মানে এই বক্সের ভিতরে যে অংশটুকু রয়েছে শুধু এটুকুকে আমি সিলেক্ট করছি। এখন আমি চাচ্ছি যে ভিতরের অংশটুকু থাকবে, বাইরে যে অংশটুকু রয়েছে ছবিটার বাইরের অংশটুকুকে আমি আলাদা করব। সেক্ষেত্রে এখান থেকে আপনার সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করতে পারেন, অথবা মাউসের রাইট পাশে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ইনভার্সে ক্লিক করবেন, তাহলে বাইরের এরিয়াটা সিলেক্ট হবে। এখন আমি যদি এটাকে বাইরের এরিয়াটাকে কপি করতে চাই, মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে কপিতে ক্লিক করলাম, এখন দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি যদি একটু এটাকে আগেরটাকে অফ করে রাখি, এই যে দেখেন এই যেটা আলাদা হয়ে গেছে, আর আগের লেয়ার কিন্তু আগের জায়গায় রয়েছে, এটা কিন্তু আগেরটা আগের জায়গায় কিন্তু রয়েছে, আগেরটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ওকে, তো এটা গেল মূলত এই তিনটা অপশনের কাজ। আবার আমি এটাকে ডিলিট করে দেই, আবার আমরা একটু সিলেক্ট করি। এরপরে যে অপশনটা রয়েছে এখানে আমাদের সেটা হচ্ছে ফেদার। এই যে উপরে যে ফেদারের কথা বললাম ওই ফেদারটাও এখানে রয়েছে, এখান থেকে আপনি ক্লিক করে ভ্যালুটাকে বাড়ায় বা কমায় দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি যেখানে 10 দেই ফেদার কিন্তু 10 হবে, ঠিক আছে। তো আমি ফেদারটা দেখালাম না এখানে, যেহেতু এটা আমি অলরেডি আলোচনা করছি উপরের দিকে। সিলেক্ট অ্যান্ড মার্কসটা এটা আমি পরে আলোচনা করব। এবারে আসি আমরা সেভ সিলেকশন। সেভ সিলেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমরা কোথায় সেভ করব, এটাকে নতুন লেয়ারে নেব, এখানে দেখেন নিউ আছে, তারপর এখানে একটা নাম দিতে পারি, নাম। এরপর এখানে আমি কী করব, এখানে নতুন নাম দিতে পারি, নিউ দিলাম, এটারও নাম নিউ, তারপর এটার নাম নিউ। এরপর এখানে চ্যানেল থাকবে, দেন ওকে যদি ক্লিক করি নতুন একটা ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে যাবে আলাদা জায়গায়। দেখেন আগে কিন্তু আমাদের এই আর্টবোর্ড ছিল বা এই ডকুমেন্ট ছিল, এই ডকুমেন্ট ছিল, এটা কিন্তু আলাদা করে নতুন তৈরি হয়ে গেল, ঠিক আছে, নতুন করে একটা ডকুমেন্ট সেভ হয়ে গেল। তো এটা কিন্তু এখন আমরা এটার মধ্যে আলাদা করে কাজ করতে পারবো, এই হচ্ছে মূলত এই বিষয়টা। ওকে, এটা আরও যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন মূলত বুঝতে পারবেন, এটা এখন অতটা হয়তো ক্লিয়ার হবে না, তো এটা আমি পরে আবার আপনাদেরকে দেখাবো। এরপর যেটা দেওয়া আছে মেক ওয়ার্ক পাথ, এটা এখন আমাদের পড়বে না, এই সিলেকশনের মধ্যে এটা হয় না, এটা মূলত আমাদের যখন আমরা শেপ তৈরি করব বা ব্রাশ তৈরি করব তখন এটা আমাদের কাজে লাগবে। আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু কোনো সিলেকশন খুব একটা কাজ করবে না, তারপরেও আসছে যেটা এটা অনেকটাই আসছে। আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটা যদি কালার চেঞ্জ করে দেই সেভাবে কিন্তু এটা কাজ করবে না এখানে, ঠিক আছে। এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো বা অন্য কোনো কাজ করতে পারবো। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিই আবার এটা সিলেকশন হবে, দেন এটার মধ্যে যদি আমি স্ট্রোক দিতে চাই ধরুন এই স্ট্রোকটা দিলাম এবং ফিল কালারটা অফ করে রাখলাম এবং স্ট্রোক সাইজটা কী দিব, ধরুন যে আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, তাহলে দেখেন ওই জিনিসগুলো কিন্তু এখানে আসবে না, কারণ পাথ মূলত আমাদের ওই শেপ অথবা টেক্সটটাকে কনভার্ট করে তারপর ওটার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। ওকে,
এরপর আবার সিলেক্ট করলাম এখান থেকে, সিলেকশন টুল দিয়ে নিই, এটাকে ডিলিট করে দেই। এরপরে আবার আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করে সিলেক্ট করলাম। এরপরে যে অপশনগুলো রয়েছে মাউসের রাইট পাশে ক্লিক করার পরে ভিউ ভায়া কপিতে বললাম, মানে যে জায়গাটা সিলেক্ট করে ওটাকে কপি করতে পারি। আর আরেকটা হচ্ছে ভায়া লেয়ার ভায়া কাট। কাট মানে হচ্ছে এই ছবিটার এই অংশটাকে আমি এখানে রাখবো না, এখানে সরাই ফেলবো, সেক্ষেত্রে লেয়ারে ভায়া কাটে ক্লিক করতে পারি। তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে যেখানে রাখবো, এটা কিন্তু আলাদা হয়ে গেছে অলরেডি, এটা যদি আমি সরাই এই যে আলাদা হয়ে গেছে। এটাকে আমি যদি ফেদারটা দিয়ে রাখছিলাম 15, এই শুধু ছবির এই অংশটুকু আসবে, মানে এই ছবি থেকে এটা আমি সরাই ফেললাম, এটা এখানে থাকবে না। ঠিক আছে, কন্ট্রোল জেড দেই, ফেদারটাকে আমি এখানে 0 করে দিই, ফেদারটাকে 0 করে রাখি, কন্ট্রোল ডি দেই। ধরেন যে আবার এই জায়গাটাকে সিলেক্ট করলাম। এরপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে নিউ লেয়ার, অর্থাৎ এটাকে আমরা এখানে নতুন লেয়ার একটা তৈরি করবো আবার আলাদা করে। নিউ লেয়ারে ক্লিক করলাম, লেয়ারের নাম চাপে ধরেন যে আমি এখানে দিলাম ভিভি, তারপরে এটা যে কালার দিয়ে বোঝাতে চান লেয়ার প্যানেলের মধ্যে কালার দিতে পারেন, মোড থাকবে নর্মালি আমাদের, দেন ওকে। তাহলে দেখেন এখানে একটা আলাদা লেয়ার চলে আসছে এবং এটা কিন্তু আমাদের আলাদা সিলেকশন হয়েছে। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করি, এই লেয়ারটাকে সিলেক্ট করি এবং এখানে কন্ট্রোল বাটন প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করলে যে এরিয়াটুকু আমরা নিছি শুধু সেই এরিয়াটুকু কিন্তু এখানে সিলেক্ট হবে। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিই। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কেট টুল, সব কিন্তু একই, এখানে যতগুলো আসে সবগুলো সিলেকশন টুল এবং সবগুলোর কাজ কিন্তু একই রকম, সিলেক্ট করলে সব জিনিসগুলো একই রকম আসবে। এরপর যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম, এটা এখন দরকার নাই, ট্রান্সফর্ম সিলেক্ট এটা দরকার নাই। ফিল হচ্ছে যেটুকু আমরা সিলেক্ট করছি এটার মধ্যে যদি আলাদা কালারে দিতে চাই, যেটা আমরা এখান থেকে দিয়েছিলাম ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট থেকে দিয়েছিলাম সলিড লেয়ার থেকে, সেটা আপনি এখান থেকেও দিতে পারবেন। জাস্ট এর ভিতরে, বাইরে সিলেক্ট করলে কিন্তু এই অপশনগুলো আসবে, কিন্তু আপনি ভিতরে সিলেক্ট করার চেষ্টা করবেন। এখান থেকে ফিলে ক্লিক করবেন। এখন এখানে আপনি কোন কালার দিয়ে এটাকে পূরণ করবেন, এখান থেকে অনেকগুলো কালারের অপশন আছে, যেমন ফোরগ্রাউন্ড কালার আমাদের হচ্ছে উপরেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট আছে। যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, যে কাস্টম কালারে ক্লিক করে, ধরো আমি রেড কালার দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, এখানে যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা রেড কালারে কনভার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছি রেড কালার হয়ে গেছে। আবার ধরেন যে আমি এখানে একটু সিলেকশন করলাম, আবার এখানে মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে ফিলে ক্লিক করলাম, এখান থেকে যদি আমি কালারটা অন্য দিয়ে দিই, প্যাটার্ন দিয়ে দিই, এখানে প্যাটার্ন স্টাইল রয়েছে, এগুলো যদি দিয়ে দিই, ওকে যদি ক্লিক করে এখানে ওই প্যাটার্ন স্টাইলটা চলে আসবে। এটা কিন্তু এই লেয়ারের মধ্যেই আসবে, আমি যেহেতু অন্য কোনো লেয়ারে নিয়ে নিই এই জন্য অন্য কোনো লেয়ারে যাবে না, এই লেয়ারের মধ্যে এই জিনিসটা আসবে, বুঝতে পারছেন। কন্ট্রোল জেড দিই আমি। এরপরে যেটা দেওয়া আছে এটাকে আবার সিলেক্ট করি, মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এবারে দেওয়া আছে স্টক বলতে শুধু বাউন্ডারিটা, ভিতরে অংশটা আসবে না, শুধু বাউন্ডারিটা আসবে। সেক্ষেত্রে স্টকে ক্লিক করব, কত পিক্সেল নিয়ে কাজ করবেন, ধরুন আমি এখান থেকে 4 পিক্সেল নিয়ে কাজ করব, এটা সেন্টারে থাকবে। সেন্টার বলতে আমাদের যে লাইনটা ড্র করব এই সিলেকশনের উপরে, সেটা কি বাইরে থাকবে, মানে সিলেকশনের বাইরে থাকবে, সিলেকশনের ভিতরে থাকবে, নাকি সিলেকশনের মাঝখানে থাকবে। যদি আপনি ইনসাইড দেন তাহলে সিলেকশনের ভিতরে চলে আসবে, যদি আপনি আউটসাইড দেন তাহলে সিলেকশনের বাইরে যাবে, আর যদি সেন্টারে দেন তাহলে উভয় পাশে সেন্টারে থাকবে। তারপর এখানে মুডটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে আমরা নর্মালি প্রথমত নর্মাল দিয়ে রাখবো, তারপরে এখান থেকে আমাদের অপাসিটি 100 থাকবে। দেন কোন কালার নিব, এখানে আমি ইয়েলো কালারটা দিচ্ছি, দেন ওকে। তবে এখানে ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেকশনটা উভয় পাশে ইয়েলো কালারের কিছু অংশ চলে আসছে। যেহেতু ফেদারটা এখানে বেশি দেওয়া আছে এই জন্য কিন্তু এরকম স্মুথ আসছে। আমি যদি কন্ট্রোল ডি দেই এই স্মুথ দেখতে পাচ্ছি। আবার আমি যদি এটাকে আগে ফেদারটাকে 0 করে দেই, 0। এবার যদি এখানে শিফট বাটন ধরে নেই, শিফট বাটন ধরলে একুরেট সার্কেলটা পাবো। আবার যদি আমি এখানে স্টকে ক্লিক করি, ধরেন যে আমি এখানে 4 দিয়ে রাখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এবার দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি, অথবা মাউসের এক পাশে ক্লিক করে ডিসিলেক্ট। পারফেক্টলি কিন্তু আপনার লাইনটা দেখতে পাচ্ছেন, যত পিক্সেলটা যত বাড়াবেন লাইনটা তত মোটা হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের সিলেকশনের ভিতরে যে বিষয়গুলো ছিল মোটামুটি সেই বিষয়গুলো। এরপরে যেটা দেওয়া আছে এখানে আমাদের কন্টেন্ট এওয়ার ফিল, এটা এখন দরকার নাই। এটা হচ্ছে মূলত আমাদের নির্দিষ্ট একটা অংশকে রিমুভ করে ওর আশেপাশে যে কালারগুলো রয়েছে সেটা দিয়ে ফিল করা, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এওয়ার ফিলের কাজ। তারপর যেটা দেওয়া আছে ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন, এটাতে যদি ক্লিক করি আমাদের এই যেটা সিলেক্ট করছিলাম সেই সিলেকশনটা ডিলিট হবে এবং তার ভিতরে যে ফিলটা ছিল ফিলটা সে ডিলিট করে দিবে। ওকে, তো আমি এগুলোকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি, নর্মাল ইমেজের মধ্যে থাকে। অথবা আপনি যদি একবারে যদি সবগুলাই রিসেট করতে চান তাহলে ফাইলে যাবেন, ফাইল থেকে রিভেন্ট এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা প্রথমে ওপেন করার পর যে অবস্থা ছিল ওই অবস্থা আপনি ছবিটাকে দেখতে পাবেন। এটা গেলো আমাদের কি
এটাগুলো আমাদের সিলেকশন যেগুলো রয়েছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল বা সিঙ্গেল র মার্কি টুল, এই টুলগুলোর কাছে আমরা মূলত এইগুলো ব্যবহার করি না। আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং এলিপ্টিক্যাল মার্কি টুল এই দুটো টুল সবচেয়ে বেশি ব্যবহার করি। আর সিঙ্গেল যেগুলো রয়েছে যে সিঙ্গেল র মার্কি টুল বা সিঙ্গেল কলাম মার্কি টুল এগুলো কিন্তু আমরা ইউজ করি না। ওকে, এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের লেসো টুল। লেসো টুলটা কী কাজ করে? লেসো টুলটা কিন্তু আমাদের সিলেকশন টুল, এটারও কাজ আমাদের সিলেক্ট করা। ধরেন যে আমি মুখের এই অংশটুকু এভাবে ড্র করব, অর্থাৎ আপনি মাউস দিয়ে সুন্দর করে এই অংশটা সিলেক্ট করতে পারবেন, নির্দিষ্ট অংশ আর কি। এটা হচ্ছে সিলেকশন করা। কন্ট্রোল সি দিলাম, কপি হলো, কন্ট্রোল ভি দিলাম, এটা কিন্তু আলাদা জায়গায় একটা কপি হয়ে গেছে। এই যে দেখেন, আমি যদি একটু মুভ করি, এটাকে সিলেক্ট করে একটু মুভ করি, এই যে এটা কিন্তু আলাদা একটা কপি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যেটা দেওয়া আছে এখান থেকে লেসো টুলের মাধ্যমে আপনি এটাকে চোখটাকে আলাদা করে নিতে পারবেন, অর্থাৎ আপনি নিজের মতো করে মাউস দিয়ে এটাকে আলাদা আলাদা করে নিতে পারবেন। কন্ট্রোল যদি আমি এক্স দেই তাহলে কাট হবে, কন্ট্রোল এক্স দিলে অবশ্যই এই লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, কাট হলো, কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখেন এটা কিন্তু আলাদা একটা লেয়ারের মধ্যে চলে আসছে। এটাও আমাদের সিলেকশন টুলের কাজ হিসেবে কাজ করে। বা আমরা যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো, এইভাবে ব্যাকগ্রাউন্ড যদি ডিজাইন করার প্রয়োজন পড়ে, বা আমি যদি বাইরে এই কালারটা যদি চেঞ্জ করে দেই, ধর এটা আমি এইভাবে সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা সলিড কালার নিচ্ছি, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক কালার বা যে কোনো কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে একটা নতুন সিলেকশনের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। মানে নিজের মতো করে সিলেক্ট করে ওই এরিয়াটুকুকে নিয়ে আপনি মডিফাই করে কাজ করবেন। আমি এটাকে আগের পজিশনে নিয়ে যাচ্ছি, রিভার্ট করলাম। এরপর যেটা দেওয়া আছে পলিগন টুল। পলিগন টুলটা হচ্ছে আপনি এভাবে ড্রাগ করে দিলে কিন্তু কাজ করবে না, এটাকে আপনাকে এভাবে ক্লিক করে করে সিলেকশনটা করতে হবে, এভাবে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে এরিয়াটুকুকে সিলেক্ট করবেন এবং শুরু এবং শেষে যা ক্লিক করবেন তাহলে ওই অংশটুকু সিলেক্ট হবে। এখন এই অংশটুকুর মধ্যে আগের মতো আপনি ফিল কালার দেন বা স্ট্রোক কালার দেন, যেভাবে এটা কাজ করতে চাবেন সেভাবে এই কাজটা তখন করতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাজিক লেসো টুল। ম্যাজিক লেসো টুলটা হচ্ছে নর্মাল ব্যাকগ্রাউন্ডে এভাবে জাস্ট ড্র করব, আমরা এভাবে নিয়ে যাবো সাইডে সাইডে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি এটা একটু আর ক্লিয়ারলি দেখাই আপনাদেরকে, আমি এখানে আমার একটা ছবি নিয়ে আসি আরেকটা, এটা যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি আর কি, তখন এই জিনিসটা কাজে লাগে বেশি। আলহামদুলিল্লাহ। মনে করেন আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এই ছবিটা ওপেন হলো। এখন আমি সবগুলোকে একটা লেয়ারে আগে কনভার্ট করে নিই, যেহেতু এটা আলাদা আলাদা লেয়ারে রয়েছে। আমি যদি এখান থেকে ম্যাজিক কন্ট্রোলটাকে ক্লিক করি, ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, এখন আমি এই যে কালারটা যে রয়েছে আমি জাস্ট এর পাশে পাশে আমার মাউসটাকে নিয়ে যাব, তাহলে অটোমেটিক এই কালারের রেঞ্জ অনুযায়ী এই অংশটুকু সে সিলেক্ট করবে, বাড়তি অংশ সে সিলেক্ট করে। এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই যে দেখেন, আমি জাস্ট এর মাউসটা শুধু নিয়ে যাচ্ছি, সে কিন্তু অটোমেটিক এই জিনিসগুলোকে সিলেক্ট করে নিচ্ছে, আমাকে কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, যে এইভাবে নিয়ে আমি এখান থেকে নিয়ে আসলাম, দেন এই পাশে নিয়ে যাব, পারফেক্টলিভাবে লাইনটাকে সে সিলেক্ট করে নিচ্ছে। এখানে শুরু করলাম, এখান থেকে যেখানে শুরু করছিলাম এখানে ক্লিক করবো, সিলেকশন হয়ে যাবে। এখন ছবিটাকে যদি আমি আলাদা করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, ছবিটা কিন্তু আলাদা হয়ে গেছে, জাস্ট ছবিটা আলাদা হয়েছে। এটাকে আমি ড্রাগ করে আমার ডকুমেন্টে এনে এখানে ব্যবহার করতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আসে না, শুধু ছবিটা চলে আসছে। তো এইভাবে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল, পলিগন টুল বা লেস টুল এগুলো ব্যবহার করে থাকি। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখব তখন মূলত এই জিনিসগুলো আমরা আরও একটু প্র্যাকটিস করব। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর যেটা দেওয়া রয়েছে আমাদের এখানে, এটা গেল। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে নর্মালি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, একটা ম্যাজিক ওয়ান টুল। তো এগুলোর জন্য আমি এই ছবিগুলোকে ডিলিট করে দিই, এগুলো দিয়ে দেখালে জিনিসগুলো পারফেক্টলি আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি একটু অন্যভাবে দেখাই, তাহলে হয়তো জিনিসগুলো আরেকটু আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং পারফেক্টলি বুঝতে পারবেন। ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম, এখান থেকে আমি আমার কিছু ছবি ওপেন করে নিই, তাহলে হয়তো বা জিনিসগুলো একটু ক্লিয়ার আমি বোঝাতে পারবো। ওকে, এই জন্য আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি আমার আলাদা কিছু ছবি তোলা নিই, যেগুলো ছবি তোলার আছে এগুলো একটা ওপেন করে নিই। ধরেন যে আমার এই ছবিটাকে আমি এখানে একটু ওপেন করে নিচ্ছি, এটা ওপেন করলাম। এখন এই ছবির মধ্যে আমি চাচ্ছি, আচ্ছা এটা না নেই, একটু আলাদা একটা ছবি দেখি। ধরেন যে আমি, আচ্ছা মনে করছি এই ছবিটা নিচ্ছি, এটা নিলাম, এটা ওপেন করি, এই ছবিটা নিলাম। এখন মনে করি এই ছবিটার যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার, সেক্ষেত্রে কীভাবে করব? এই টুলগুলোর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি, যে লেসার টুল, ম্যাজিক পলিগন টুল এগুলোর মাধ্যমে। যেমন আমি যদি ম্যাগনেটিক টুলটাকে ক্লিক করি, জাস্ট এই ছবিটা আশেপাশে নিয়ে যাব, দেখুন সুন্দরভাবে কিন্তু সিলেক্ট করে নিচ্ছে সে।
আমার কিন্তু পারফেক্টলিভাবে কিন্তু অন্য কিছু সিলেক্ট করার প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে করব না, আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে এটা কিন্তু হয়তো সবারই থাকবে না, এই যে অবজেক্ট সিলেকশন টুলটা আপনাদের সবারই থাকবে না। যারা 20 ভার্সন বা এর উপরে ভার্সনগুলো ব্যবহার করবেন শুধুমাত্র তাদের থাকবে। তো এই জন্য আমি আপডেট সফটওয়্যার দিয়ে আপনাদের কোর্সটা করাচ্ছি, যাতে আপনার জিনিসগুলো পারফেক্টলিভাবে বুঝতে পারেন। তো আমি যদি এখান থেকে জাস্ট অবজেক্ট সিলেকশনে ক্লিক করি, ক্লিক করার পরে উপরে আগের মতো সব সিলেকশনগুলো আসবে। আমি যদি ছবিটার উপরে নিয়ে যাই এভাবে, বা এই ছবিটাকে যদি আমি সুন্দরভাবে ড্রাগ করে দিই, এবার সিলেক্ট করে দিব, তাহলে দেখবেন শুধু ছবির এরিয়াটা আমাদের সুন্দর করে সিলেক্ট করে দিবে। আমি ড্রাগ করে দিলাম, দেখবেন যে একটু সময় এখানে লোড নিবে। এই যে দেখেন পুরো ছবিটাকে কিন্তু সে সুন্দরভাবে সিলেক্ট করে দিয়েছে। আমি যদি এখানে এখন ক্লিক করি বা এটার উপরে যদি ক্লিক করি, এভাবে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সিলেকশনের যে এরিয়াটা, পুরো এরিয়াটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। মাউসের এক পাশে ক্লিক করে কপিতে ক্লিক করলাম, ছবিটা কিন্তু কপি হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি আলাদা করে নিয়ে যেতে পারবো। দেখেন ছবিটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। এখন আপনি এটা অন্য কোনো একটা যদি ডকুমেন্ট ক্রিয়েট করেন, ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আমি ধরেন এটাতে মধ্যে ব্যবহার করব, তো এটাকে ধরে ড্রাগ করে আমি এভাবে নিয়ে আসবো, তাহলে পুরো ছবিটা কিন্তু চলে আসে। এটাকে আমি এখানে কাস্টমাইজ করে আমার কাজ যেগুলো রয়েছে কাজগুলো কিন্তু করতে পারবো। ওকে, তো এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এটাকে ডিলিট করে দিই। এরপর এখানে যেটা রয়েছে আমাদের অবজেক্ট সিলেকশন পরে কুইক সিলেকশন টুল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই কালারের রেঞ্জকে সিলেক্ট করার জন্য ব্যবহার করে থাকি। ধর আমি কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে রাখবো বা প্রথমটাকে সিলেক্ট করে রাখবো। তারপরে আমি ব্রাশের সাইজটা একটু বড় ছোটো করব, তার জন্য কিবোর্ডের যে আমাদের থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ বাটনটা রয়েছে, ইন্টার বাটনের পাশে ক্লোজ বাটনে ক্লিক করলে সাইজটা একটু বড় হবে। আর থার্ড ব্র্যাকেটে যে স্টার্ট অপশনটা রয়েছে যেটা বাম দিকে থাকে, সেটাকে ক্লিক করলে সাইজটা ছোট হবে। তো আমি সাইজটাকে বড় করে নিলাম। ছবির উপরে আমি জাস্ট এইভাবে ক্লিক করলাম, মানে ড্র করতেছি ছবিটার উপরে, সাইজটা প্রয়োজন মতো ছোটো বড়ো করে নিয়ে এইভাবে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা কিন্তু পারফেক্টলিভাবে এখানে সিলেক্ট হবে। তো যখন একই কালারের রেঞ্জ থাকে তখন কিন্তু এটা আরও সুন্দরভাবে কাজ করে। যেহেতু আমার এখানে মাল্টিপল কালার রয়েছে, তারপর কিন্তু পারফেক্টলিভাবে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি আগের মতো মাউসের এক পাশে ক্লিক করে কপি করতে পারেন, কাট করতে পারেন, যা দরকার আপনি এটার মধ্যে তখন কাজ করতে পারবেন। এই দেখেন ছবিটা কিন্তু আমাদের সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে আমাদের এর মধ্যে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ধরেন এই ব্যাকগ্রাউন্ডের যে এই কালারটা রয়েছে, আমি চাচ্ছি এই কালারটাকে পরিবর্তন করে অন্য একটা কালার দিব। তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই কালারের উপরে শুধু কালারটা সিলেক্ট হবে। আর উপরের দিকে দেখবেন এর কিন্তু আবার কিছু অপশন আছে, যেমন এখান থেকে আমাদের পয়েন্ট স্যাম্পল রয়েছে, 3x3 রয়েছে। তো এখান থেকে অবশ্যই আপনার পয়েন্ট স্যাম্পলটাই দিয়ে রাখবেন। তারপর টলারেন্সটা কত দিবেন? টলারেন্স মানে হচ্ছে ব্রাইটনেস বা উজ্জ্বলতা। ধরেন আপনার এখানে যে কালারটা রয়েছে এই কালারটার কত পার্সেন্ট পর্যন্ত সে ম্যাচ করবে এবং তার সাথে নিয়ে আসবে সেই জিনিসটা বোঝায়। ধরেন আমি যদি এখান থেকে 10 দেওয়া আছে, আমি এখানে একটা ক্লিক করেছিলাম, অনেকটা এরিয়া কিন্তু সে সিলেক্ট করছে। আমি যদি টলারেন্সটা এখান থেকে 0 করে দেই, তারপর যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আবার যদি আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এবার এরিয়াটা কিন্তু অনেক খুব ছোট, এই সিলেকশনটা খুব ছোট সিলেকশন হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। একটু যদি জুম করি, এই যে দেখেন খুব ছোট। কারণ কি? কারণ হচ্ছে আমি তাকে একেবারে 0 টলারেন্সে রাখছি। আর 0 টলারেন্স রাখার কারণে সে যতটুকুর উপর ক্লিক করছে শুধু সে ততটুকু কালারকে পিক করছে, আর আশেপাশের তার সাথে সেম যে কালারগুলো রয়েছে সেগুলোকে সে পিক করে নেয়। আমি যদি এখান থেকে এটাকে 20 করে দেই, ধরুন 20 করে দিলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবে এবার এরিয়াটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেকটা বাড়ছে। কন্ট্রোল ডি দেই, ধরেন এখান থেকে টলারেন্সটা যদি এবার আমি 50 দিই, দেখবেন সিলেকশনটা আরও অনেক বড় হবে। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সিলেকশনটা কিন্তু এবার অনেক আরও বড় হয়েছে। এবার যদি আমি এটার কালারটা পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন করতে পারি। ধরেন আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো বা কমাবো। ব্রাইটনেসটা বাড়ালে এখানে ব্রাইটনেসটা বাড়তেছে, বা এখান থেকে কন্ট্রাস্টটা বাড়ছে, কন্ট্রাস্টটা কমবে। এই যেভাবে বাড়াতে পারি, কমাতে পারি, এইভাবে আমি কাস্টমাইজ করতে পারি এটাকে, ঠিক আছে। আমার মতো করে আমি যেভাবে চাবো সেভাবে এটাকে আমি কাজ করতে পারবো। ওকে, হ্যাঁ, এইভাবে দিয়ে রাখলাম। তো দেখেন একটু কিন্তু পরিবর্তন আমাদের এটার মধ্যে চলে আসে। আমি যেটাকে অন অফ করে রাখি, আগের ছিল এটা, পরে কিন্তু এটা। তো যখন আমরা ফটো এডিটিংটা শিখবো তখন মূলত এই কাজগুলো আর আমরা দেখবে একটা একটা করে। এটাকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে মূলত আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাছে, অর্থাৎ একই কালারের রেঞ্জকে সে পিক করবে। ধর আমি জামাটার উপরে ক্লিক করলাম, তো দেখেন জামাটার একই কালার যেটা রয়েছে সে 50% পর্যন্ত সেটাকে ম্যাচ করে সেটাকে সে কী করবে? সিলেক্ট করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ক্রপ টুল। তো ক্রপ টুলের কাজটা কি? ক্রপ টুল হচ্ছে কোনো একটা অংশকে ছোট বড় করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ধরেন আমি এই ক্রপ টুলে যদি ক্লিক করি, ক্রপ টুলে ক্লিক করার পরে আমি এটাকে এভাবে ছোটো করে দিতে পারি ছবিটাকে, আর উপরের দিকে আমি একটু ক্যান্সেল করি,
ক্রপ করার সময় উপরে অবশ্যই দেখতে হবে এখানে কোনো কিছু ভ্যালু সিলেক্ট করা আছে নাকি। যদি কোনো ভ্যালু সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ওই রেশিও অনুযায়ী ছবিটা আপনাকে ছোটো বড়ো হবে উভয় পাশে। আর যদি এখানে কোনো রেশিও না সিলেক্ট করা থাকে, যে নর্মাল যদি শুধু রেশিও দেওয়া থাকে, কোনো ছবি কোনো কিছু সিলেক্ট করেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এইভাবে ছোটো বা এইভাবে বড়ো করে কিন্তু নিতে পারবেন। ডানে বামে এটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। যদি এখানে 1/1 দেওয়া আছে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। এক কথা শেষ। আপনি যদি নিজের ইচ্ছা মতো এটাকে ছোটো বড়ো করতে চান তাহলে এখানে খেয়াল রাখবেন এখানে যেন কোনো ধরনের রেশিও না দেওয়া থাকে। ওকে, যখনই ক্রপ টুলে ক্লিক করবেন এই জায়গাতে যেন কোনো ধরনের রেশিও নেওয়া দেওয়া থাকে। যদি রেশিও দেওয়া থাকে, ধরেন যে আমি এটাকে ক্লিক করবেন, দেখেন এখানে একটা রেশিও চলে আসে, এটাকে ক্যান্সেল করবেন বা ক্লিয়ার করবেন, এখানে ক্লিয়ার করবেন, তারপরে আবার আপনি ক্রপে ক্লিক করবেন। এখন আপনার যে অংশটুকু বাদ দেওয়ার প্রয়োজন ছবির মধ্যে থেকে, শুধু সেই এরিয়াটুকু এভাবে সুন্দর করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন বা এখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন। তো সুন্দরভাবে শুধু ওই এক্সট্রা এরিয়াটা আপনাদের আর্টবোর্ড থেকে বাদ চলে যাবে। ওকে, তারপরে এটা হচ্ছে নর্মাল একটা বিষয়। এখানে আর তেমন কিছু আমাদের কিন্তু নাই, যে ক্রপ করার ভিতরে আর আমাদের তেমন কোনো বিষয় জানার মতো নাই। এখানে এখানে কিছু অপশন রয়েছে, এগুলো এখন আমাদের দরকার নেই, এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা প্রজেক্ট বেস কাজ করবো তখন এগুলো দরকার পড়ে। এখন আমাদের এগুলো কোনো দরকার নেই। ওকে, এখানে কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আমি যে একটু যে এরিয়াটা যদি বাড়াই বা কমাই, ধরেন আমার এই ছবিটা একটু বড় করা প্রয়োজন, আমি একটু এইদিকে বাড়ালাম, তাহলে এটা ফাঁকা হয়ে গেল না সাদা অংশ, তো এটা আমি সাদা রাখবো না। তাহলে কী করতে পারি, এখান থেকে আমাদের কিন্তু এই দুটো অপশন বর্তমানে হাইড অবস্থায় রয়েছে, কারণ এটা আমাকে আগে সিলেক্ট করে দিতে হবে, ক্রপ করার আগে। ধর আমি কন্ট্রোল ডি দিলাম, বাইরে ক্লিক করি বা মুভলে ক্লিক করি, এখান থেকে ক্রপে ক্লিক করলাম, এখান থেকে আগে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে কন্টেন্ট এয়ার ফিল্ডটা দিলাম। এখন যদি আমি একে বাড়াই, বাড়ালাম, বাড়াবার যদি আমি টিকমার্কটা দিয়ে দিই, দেখবেন এটা অটোমেটিক এই পাশে যে কালারটা রয়েছে এই কালার অনুযায়ী সেটা কিন্তু কী করবে, ফিল করে ফেলবে। যদি আমি এখান থেকে কালারটা শুধু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখতাম তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কী কালার ছিল, এখানে হোয়াইট কালার ছিল, তাই না? এই হোয়াইট কালারটা কিন্তু সে নিত। যদি ধরেন আমি এখানে রেড কালারটা দিলাম, রেড কালার দেওয়ার পর যদি আমি এখান থেকে এবারে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি, এবার এটাকে যদি বাড়াই, এবার দেখুন লাল কালারটা চলে আসবে। যদি আমি এখান থেকে কন্টেন্ট এয়ারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার কী হতো, এর পাশে যে কালারটা আমি একটু বাড়ায় দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন যেখান থেকে আমি দিয়ে দিলাম কন্টেন্ট এয়ার, দেওয়ার পর এটাকে আমি এদিকে বাড়াচ্ছি, তাহলে দেখবেন এই পাশে যে কালারটা সেই কালারটা চলে আসবে। টিকমার্কটা দিয়ে দিয়ে এখানে অটোমেটিক সেইটা কিন্তু এক্সপান্ড করে বড় করে নিল। তো দেখেন ছবির এরিয়াটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এই হচ্ছে মূলত আমাদের এই অপশনগুলোর কাজ এখানে। এরপরে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা হচ্ছে এটা বোঝানোর জন্য আমাকে একটা ইমেজের দরকার পড়তো বইয়ের, যেটা আমাদের একটু বাঁকানো টাইপের থাকবে। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু গুগলে যাচ্ছি। ধরেন যে গুগলে যাওয়ার পরে আমি যদি লিখি যে বুক পেজ, বুক পেজ লিখে সার্চ করি, তাহলে এখানে অনেকগুলো বুক পেজ আছে, তাই না? আমি একটু যদি বাঁকা টাইপের বুক পেজগুলো, এটা দেখেন, এই যে বুকটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে সেভ করলাম, এটা আমি ডেস্কটপে সেভ করব। ওকে, সেভ করার পর আমি ফটোশপে গেলাম, ফটোশপ থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেন করার পর আমি ডেস্কটপে যদি সেভ করছি, ডেস্কটপ থেকে ওপেন করে নিলাম, ওপেন হইলো। এখন আমরা কিন্তু অনেক সময় স্ক্যান করি, স্ক্যান করার পর এরকম বাঁকা তেরা আমাদের ডকুমেন্ট চলে আসে। আমরা যদি চাই সে বাঁকা তেরা ডকুমেন্টগুলোকে সোজা করতে, তাহলে কীভাবে করব, যেন এই পেজটা যেন সোজা আসে, যে এই শুধু আমার এই পেজটুকু দরকার, এই পেজটা যেন একদম স্ট্রেট সামনের দিকে চলে আসে। সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করি। আমি এখানে একটা ক্লিক করব, তারপরে এই জায়গাতে একটা ক্লিক করব, দেন নিচের দিকে আমাদের এই জায়গায় একটা ক্লিক করব, দেন এই জায়গায় একটা ক্লিক করব, তারপরে দেখেন সুন্দর করে এই জিনিসটা আমাদের চলে আসে। আশা করি জাস্ট এখানে ইন্টার বা টিক মার্কটা দিব, অটোমেটিক পেজটা কিন্তু আমাদের সোজা হয়ে আসবে সামনের দিকে। তো এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। ওকে, এখান থেকে এটা, আর এখান থেকে আমাদের ফ্রন্ট আছে, ব্যাক আছে, ক্লিয়ার, এখান থেকে আগের মতো রেশিওগুলো এখান থেকে আমরা দিতে পারি। যদি আপনি নির্দিষ্ট কোনো রেশিও নিয়ে কাজ করতে চান, যেখানে 5/5 ইঞ্চি, 2/2 ইঞ্চি, সেভাবে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এরপর যেটা হচ্ছে সাইলেন্স টুল, আরেকটা হচ্ছে সাইলেন্স সিলেকশন টুল। এটা আমরা একটু পরে দেখবো। এটা নর্মালি এখান থেকে কাজ করে দেখালে হয়তো বুঝবেন না। এটা যখন আমরা ডকুমেন্টের ভিতরে কোনো কিছুকে আলাদা করে সেভ করতে চাই বা পার্টিশন করতে চাই, তখন এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে। ওকে, তো তখন আমরা এটা দেখবো, এখন আমরা এটা দেখতেছি না, এটা আমরা পরে দেখবো। সাইলেন্স টুলের কাজটা এটার পরে দেখবো। এর কিছু মোড আছে, সেগুলো ফিক্স সাইজ, রেশিও সাইজ, সেগুলো নিয়ে কাজ করতে পারি আমরা, এভাবে সিলেকশন করে করে বাড়াই। এবং প্রতিটা কিন্তু আমরা আলাদা আলাদা করে সেভ করার জন্য ইউজ করে থাকি। এটা আমি পরে দেখাবো আবার আপনাদেরকে, যখন প্রজেক্টের মধ্যে দেখাবো তখন এই জিনিসগুলো দেখাবো। ওকে, তারপর আছে সাইলেন্স সিলেকশন টুল, মানে কোনো কিছু সিলেক্ট করা যদি প্রয়োজন পড়ে এইভাবে আমরা সেটাকে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি বা এটাকে রাখতে পারি। সবগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, চলে গেল সবগুলোই, এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার করে দিব বা এখান থেকে হাইড করে দিলে সবগুলো কিন্তু হাইড হয়ে যাবে। এখানে শো করলে কটা আমরা সিলেকশন করছি সেগুলো এখানে শো করবে। ওকে,
এরপর যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে, আচ্ছা আমার মনে হয় যে এই পার্টে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর আলোচনা না করি। এখানে যে কটা আলোচনা করলাম সেগুলোই আপনারা আগে প্র্যাকটিস করেন আজকে, কারণ অনেকগুলো বিষয় একসাথে দিলে আপনাদেরও হয়তো বা কাজগুলো করতে একটু সমস্যা হবে, বিরক্ত বোধ করবেন যে এতগুলো টুল একসাথে আলোচনা করে ফেলছি। তো আজকে 3 নম্বর ক্লাসে আমি যে টুলসগুলো আলোচনা করলাম সেগুলো একটু শুধু বলে দিচ্ছি।